নিটের আর মাত্র 2 মাস বাকি। এই টাইমে যে প্রশ্নটা আমাদের কাছে সবথেকে বেশি আসছে যে এই 2 মাসে এক্স্যাক্টলি স্ট্র্যাটেজি কী হবে পড়ার, কিভাবে প্রিপারেশন করলে এখনও সম্ভব, এই প্রশ্নটা এখনও আসছে যে যা হয়ে গেছে, এই 2 মাসে আমরা কি এমন করতে পারি যেটা দিয়ে হয়তো একটা ম্যাজিক হলেও হতে পারে। তো সেই দায়িত্বটা আমাদের, সেই দিকটাকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং আমরা সেই কারণে তোদের জন্য নিয়ে এসেছি আমাদের 2 মাসের একটা ক্র্যাশ কোর্স। এবং শুধু ক্র্যাশ কোর্স নয়, তার সাথে আরও অনেক কিছু থাকবে। তার সাথে তোদের জন্য থাকবে গ্র্যান্ড অফলাইন ক্লাসেস, যেখানে আমরা 4টে সাবজেক্ট, জুলজি, বটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ডিটেলে পড়াবো এবং সামনাসামনি পড়াবো, যেখানে তোদের সাথে হবে আমাদের অনেক ইন্টারাকশান, অনেক ডাউট ক্লিয়ারিং। এটা সত্যি একটা গেম চেঞ্জিং মুভমেন্ট হতে চলেছে। আর তার সাথে সাথে তোদের জন্য থাকবে অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্ট, যেখানে তোরা আবারও আমাদের সাথে ইন্টারাকশন করতে পারবি, আমাদের সাথে ডাউট ক্লিয়ার করতে পারবি, আমাদেরকে যা জিজ্ঞেস করার, যা মোটিভেশন নেওয়ার, যেভাবে হোক আমাদেরকে তোরা ব্যবহার করতে পারবি। আমি মনে করি যে এই চান্সটা কিন্তু মিস করা একদম ঠিক হবে না। কারণ দেখ, তোরা চাইছিস যে এই 2 মাসের মধ্যে এমন কিছু একটা হয়ে যাক যেন একটা ম্যাজিক হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি সেই ম্যাজিকটা তোদের কাছে তুলে ধরার, এবং আমরা তার সাথে সাথে তোরা একটু খেয়াল করলে দেখবি শুধুমাত্র এই অক্সিজম নিট ইউটিউব চ্যানেলটাকে আলাদা করে শুধুমাত্র তোদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমরা এনেছি। কারণ এই 2 মাসে আমরা টোটাল সিলেবাসটাকে আরেকবার পড়াবো উইথ আমরা প্রচুর কোয়েশ্চেন সলভ করব। এবং যদি যারা এখনো পর্যন্ত এই ক্লাস দেখছিস, বা যারা ক্র্যাশ কোর্সে জয়েন হয়েছিস, বা যারা আমাদের আগের স্টুডেন্ট আছিস, তারা নিশ্চয়ই জানিস যে আমরা কতটা পরিশ্রম করি, তোদের জন্য কতটা লড়ি। তো আমাদের উপরে একটু ভরসা রাখ এবং আমাদের সাথে এগিয়ে চল। যারা ক্র্যাশ কোর্সে জয়েন হতে চাস, তারা বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে ফোন করে তোরা জয়েন হয়ে যাস, সমস্ত ডিটেলস তোদেরকে বলে দেওয়া হবে। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই শেষে আমার ক্লাসের একটা স্পেশালিটি, যে আমি বলেছি যে আমি মোটিভেশন দিতে চাই না, আমি তোদের রিয়েলিটিটাকে দেখাতে চাই। তো ক্লাসের শেষে এই বিষয়তে আরও একটা প্রশ্ন নিয়ে আসবো, যে প্রশ্নটা আমাকে বেসিক্যালি একটা স্টুডেন্ট কিছুদিন আগেই করেছে, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যেটা নিয়ে আমি আলোচনা করব তবে ক্লাসের শেষে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে সেল বায়োলজির একটা চ্যাপ্টার, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই চ্যাপ্টারটা নিয়েও লোকে খুব চাপ খায়। তো যেটা আমি করব, প্রথমত তোদের খুব শর্ট পিরিয়ড অফ টাইমে এই সেল সাইকেল, সেল ডিভিশন এই চ্যাপ্টারটাকে একবার ছোট্ট করে রিভিশন করানো যাক। আগে রিভিশন হবে, তারপরে সেই রিগার্ডিং আমি দেখব যে যা আমি পড়িয়েছি সেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হচ্ছে কিনা। তোরা নিজেরাই সেটা দেখে নিতে পারবি, এবং যদি চাস তাহলে তোরা নিজেরাও PYQ দেখে, বা তোরা যা মক টেস্ট দিচ্ছিস, যেখানে রয়েছিস, যে ইনস্টিটিউটের মক টেস্ট দিচ্ছিস, সেইখানেও তোরা এইটুকু যতটুকু আমি বলবো তার মধ্যে থেকে তোরা পেলি কিনা তোরা জানাবি কমেন্ট সেকশানে অবশ্যই। এবং আমি মনে করি যে এই মোমেন্টে দাঁড়িয়ে প্রচুর পড়ার কোনো মানে হয় না, যতটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে একটা চ্যাপ্টারকে গ্রিপে আনা যায় ততটাই ভালো। তো আমি সেই চেষ্টাটাই করব যে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের আগে যেটা বলবো, যে আমরা বেসিক চ্যাপ্টারটাকে পুরো 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব চ্যাপ্টারটাকে পড়ে ফেলার। তো এইটা দেখা যাক। দেখ, সেল সাইকেল এবং সেল ডিভিশন যখন আমরা পড়ি তখন আমাদের এই ছবিটাকে মাথায় রাখতে হয়, যেটা আমাদের একটা বেসিক ছবি। আমরা জানি যখন আমরা সেল সাইকেল পড়ছি তখন সেল সাইকেলের রিগার্ডিং আমাদের কয়েকটা বেসিক জিনিস পড়তে হয়, যেরকম কি সেল সাইকেলে আমরা 2টো ফেজ দেখতে পাই, একটা ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। একটা ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ। যদি আমরা এই ইন্টারফেজটাকে ডিভিশন করি তাহলে আমরা এরকম 3টে ফেজ দেখতে পাবো। একটা G1 ফেজ, একটা S ফেজ, একটা G2 ফেজ, আরেকটা যেটা বললাম মাইটোটিক ফেজ। তাহলে এটা পুরোপুরি আলাদা একটা ফেজ। তাহলে যদি এই ছবিটাকে একটু ডিটেলে আমি যাই, একটু ডিটেলে যদি তোদেরকে বলি যে এই কটা ফেজ এক্স্যাক্টলি কি হয়,
তাহলে সেটা দেখা যাক, এবং এটার সাথে সাথে আমরা একটু রিভিশনও করে নেব। G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, M ফেজ। দেখ, ইন্টারফেজ যখন আমরা পড়ব তখন G1, S এবং G2 এই তিনটে ফেজের সম্পর্কে পড়ব। তাহলে G1 ফেজ যেটা সেল সাইকেলের ইন্টারফেজ দশার সব থেকে প্রথম ফেজ, যেটা ফার্স্ট ফেজ অফ ইন্টারফেজ। এবং যে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো একটু খেয়াল রাখ। G1 ফেজ সব থেকে লং ফেজ, এই আউট অফ দিস 4 ফেজ, এই 4টে ফেজের মধ্যে G1 ফেজ সব থেকে লং ফেজ। এবং G1 ফেজে কি কি আমরা হতে দেখি? G1 ফেজে আমরা রাইবোসোম এবং কিছু প্রোটিনকে আর কিছু ফ্যাক্টরসকে আমরা সিনথেসিস হতে দেখি, এই কটা পয়েন্ট তোরা খেয়াল রাখবি। G1 ফেজ সব থেকে বড় ফেজ, এবং যেখানে রাইবোসোম এবং কিছু প্রোটিন এবং কিছু ফ্যাক্টর যেগুলো সিনথেসিস হয়। এস ফেজটা খুব ভাইটাল ফেজ, এবং G1 ফেজের আরও একটা নাম আছে। G1 ফেজটাকে আমরা গ্যাপ 1 ফেজ বলি। এস ফেজটাকে আমরা কি বলি? এস ফেজটাকে আমরা সিনথেসিস ফেজ বলি। এবার এই এস ফেজটা এই তিনটে ফেজের মধ্যে মানে ইন্টারফেজের তিনটে ফেজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফেজ। তার কারণটা কি? এখানে কি সিনথেসিস হয়? এখানে ডিএনএ সিনথেসিস হয়, এখানে হিস্টোন সিনথেসিস হয়, এবং এখানে সেন্ট্রিওল সিনথেসিস হয়। এই তিনটে সিনথেসিস হয় এবং এই তিনটে ডুপ্লিকেশন হয়। তাহলে এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখার, যে একটা ডিএনএ আর হিস্টোন, একটা হচ্ছে সেন্ট্রিওল। এই তিনটে জিনিস যেটা আমরা দেখতে পেলাম কোথায়? এস ফেজে সিনথেসিস হলো। এবার নেক্সট কাম টু দ্য গ্যাপ 2 ফেজ, যেটাকে আমরা বলি G2 ফেজ। G2 ফেজে এক্স্যাক্টলি তোদের মনে রাখার মতো কি আছে? দুটো পয়েন্ট বলবো, খুব ভালো করে খেয়াল রাখ। একটা পয়েন্ট, এখানে গলগি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই তিনটে অর্গানেলিকে আমরা সিনথেসিস হতে দেখি। আর 2 নম্বর কি পয়েন্ট? এখানে কিছু রেপ্লিকেশন ফ্যাক্টর, কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর কিছু প্রোটিন, এগুলো আমরা সিনথেসিস হতে দেখি। তাহলে এটা গ্যাপ 2 ফেজের গল্প। তাহলে যে পয়েন্টগুলো এক্স্যাক্টলি বললাম সেই পয়েন্টগুলোকে মাথায় রাখবি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে এই এস ফেজটাকে মাথায় রাখ, কারণ এস ফেজ থেকে ডাইরেক্ট প্রশ্ন হয় যে ডিএনএ কোথায় সিনথেসিস হয়। এই প্রশ্নটা তোরা বারবার দেখছে, এটা বারবার এসছে এবং এটা আসবে, যতদিন এই চ্যাপ্টারটা থাকবে ততদিন এটা আসবে। এবার নেক্সট যেটায় আসবো, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারফেজের অন্তর্গত। এই তিনটে যে ফেজ আমরা পড়লাম, গ্যাপ G1, গ্যাপ 1, এস সিনথেসিস ফেজ এবং G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ। এবার যেটায় আসবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কোনটা? সেটা হলো এম ফেজ। এম ফেজের দুটো ভাগে এম ফেজকে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলি যে ক্যারিওকাইনেসিস, আরেকটা ফেজকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস জিনিসটা কি? ক্যারিওকাইনেসিসকে যদি আমরা আরও ভাগ করি তাহলে আমরা এখানে বেসিক্যালি 4টে ফেজ পাবো। একটাকে আমরা বলি প্রোফেজ, একটাকে আমরা বলি মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং ছোট করে যদি আমরা ভাবি তাহলে একে পিম্যাট বলা হয়। এখানে মানে এক্স্যাক্টলি কি ঘটছে? ক্যারিওকাইনেসিস মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, যেখানে নিউক্লিয়ার ডিভিশন হয়, সাইটোপ্লাজমের ডিভিশন হয় না কিন্তু, যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয়। আর সাইটোকাইনেসিস কি? যেখানে সাইটোকাইনেসিস হচ্ছে মানে একটা সেল মাঝখান থেকে সাইটোপ্লাজমের জাংশন থেকে এটা ডিভিশন হয়ে দুটো সেল তৈরি হচ্ছে। মানে যদি একটা সেল এরকম ইন্টারফেস দিয়ে ঢুকলো তাহলে G1, S, G2 এইটাকে পাস করে যখন এম ফেজে যাবে এবং এম ফেজের শেষে গিয়ে দেখা যাবে এটা দুটো সেল তৈরি করেছে। কিন্তু ফান্ডা কি? ফান্ডা হচ্ছে যদি এটা 2n থাকে, মানে প্লয়েডি যদি 2n থাকে, তাহলে আফটার টু কমপ্লিটিং অল দ্য ফেজ, মানে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, M ফেজ, সমস্ত ফেজ কমপ্লিট হওয়ার পরে যে দুটো সেল তৈরি হচ্ছে সেই দুটোর কিন্তু প্লয়েডি নাম্বার সেম থাকবে। মানে যে কটা ক্রোমোজোম দিয়ে জার্নি শুরু হবে সেই কটা ক্রোমোজোমে গিয়ে জার্নি কিন্তু শেষ হবে, একটুও কম থাকবে না, একটুও বেশি থাকবে না। তাহলে এই যে পুরো গল্পটা, এটাকেই আমরা বলি কি? সেল সাইকেল। এইটাই সেল সাইকেল, এই জিনিসটাকে আমরা পড়ি। এবার যেটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা খুব ইম্পর্টেন্ট, দেখ একটা সেল সাইকেল যখন তুই পড়ছিস
ইন্টারফেজে তোকে প্লয়েডির কনসেপ্টটাকে একটু ঠিক রাখতে হবে। ইন্টারফেজে আমরা টোটাল 3টে দশা পেলাম, G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, আরেকটা কি, এবং আফটার দ্যাট G2 কে কমপ্লিট হওয়ার পরে M ফেজে যাচ্ছে, সেটা ঠিক আছে। তাহলে G1 এ এই গল্পটা, এই স্টোরিটা মাথায় রাখ। G1 এ কি হবে? G1 এ ধর দুটো ক্রোমোজোম রয়েছে, একটা বাবার ক্রোমোজোম, একটা মায়ের ক্রোমোজোম, ঠিক আছে, দুটো ক্রোমোজোম রয়েছে। এইটা অ্যাকচুয়ালি এটার প্লয়েডিটা কি, এটা হচ্ছে 2n 2c, মানে একটা একটা করে ক্রোমোজোম রয়েছে, কোনো সিস্টার ক্রোম্যাটিড নেই। 2n 2c, 2n কেন বলছি, কারণ এটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, তার জন্য 2n, এবং একটা দুটো ক্রোমোজোম রয়েছে বলে 2c। এস ফেজে গিয়ে বেসিক্যালি যেখানে ডিএনএ সিনথেসিস হয়, এখানে কি হবে, এখানে প্লয়েডই কিন্তু চেঞ্জ হবে না, এটা মাথায় রাখ। এখানে প্লয়েডই চেঞ্জ হবে না, এখানে যেটা চেঞ্জ হবে সেটা আরেকটা সিস্টার ক্রোম্যাটিড অ্যাড হবে, কিন্তু প্লয়েডই কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে জিনিসটা হচ্ছে যে একটা সিস্টার ক্রোম্যাটিড তৈরি হলো, ডিএনএ সিনথেসিস হয়, আরেকটা সিস্টার ক্রোম্যাটিড তৈরি হলো, তাহলে এন তো এনই থাকছে ভাই, মানে 2nই থাকছে, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা হচ্ছে সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখানে ক্রোম্যাটিড নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি হবে, 4c হয়ে যাবে, 1 2 3 4, মানে 4c হয়ে যাবে। এখানে 4টে ক্রোম্যাটিড রয়েছে, 4c হয়ে গেল। তাহলে G2 তে কি হবে, G2 তেও কিন্তু সেম কেস হবে, G2 তেও 2n 4c, 1 2 3 4। তাহলে এম এ যখন ও ঢুকবে তখন কিন্তু ও সেম জিনিসটা নিয়েই এম এ ঢুকবে, মানে কি 2n 4c, 1 2 3 4, প্লয়েডি উইল নট চেঞ্জ, কিন্তু ডিএনএ এর যে কন্টেন্ট মানে সি, সেটা চেঞ্জ হয়ে গেছে। এইটা মাথায় রাখ, দিস ইজ দ্য কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রাখ, ঠিক আছে। এইবার এই পুরো টোটাল ফেজটা যাওয়ার পরে তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হলো যে এই ইন্টারফেস তো পাস করবে ভাই, যে কোনো সেলকে একটা ইন্টারফেস পাস করতে হয়, মানে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, এই সমস্ত জিনিসকে ওকে জাস্ট পরপর পাস করে যেতে হয় সামনের দিকে যাওয়ার পরে ওর কাছে দুটো রাস্তা থাকে, ইদার ও কি করবে, ও মাইটোসিস করবে, বা যদি ওকে গ্যামেট তৈরি করতে হয় তাহলে ও মিওসিস করবে, মাইটোসিস এক্স্যাক্টলি কোথায় হয় এবং কেন হয়? মাইটোসিস আমাদের সোম্যাটিক সেলে হয়, এবং প্রত্যেকটা সেলের মধ্যে একটা কনস্ট্যান্ট নিউক্লিয়ার নাম্বারকে বজায় রাখার জন্য এই মাইটোসিস পদ্ধতিটা হয়ে থাকে, যার জন্য এটাকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন। মানে একটা সেল 2n ছিল, সেটা মাইটোসিসে করে আসার পরে 2nটা 2nই থেকেছে, এখানে কিন্তু কোনো নাম্বার রিডাকশন হয়নি, এবং এটা আমাদের প্রতিটা বডি সেলের মধ্যে হয়। এটা হয় বলেই আমরা আলটিমেট জাইগোট থেকে ডিভিশন হতে একটা পূর্ণাঙ্গ হিউম্যানে পরিণত হই। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইটোসিসের গল্প। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি গ্যামেট ফর্মেশন করতে হয়, ডিউরিং দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন, তখন কি হয়, তখন কিন্তু আর এই ইকুয়েশনাল ডিভিশন হবে না, তখন কি হবে, তখন একটা রিডাকশনাল ডিভিশন হবে, এবং রিডাকশনাল ডিভিশনে কি হবে, এই 2nটা n হয়ে যাবে। কেন n হয়ে যাবে? কারণ আমরা জানি যে যত গ্যামেটস আছে, মানে সেটা স্পার্ম হোক বা এগ হোক, যাই হোক না কেন, তারা কিন্তু সব সময়তেই n নাম্বার অফ প্লয়েডিকে, n নাম্বার অফ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সেট, n নাম্বার মানে কি, যেটা হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড ক্রোমোজোমাল সেটকে ক্যারি করে, তারা কোনোদিনই ডিপ্লয়েড ক্রোমোজোমাল সেট ক্যারি করে না। তো তাহলে এই কটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে গ্যামেট ফর্মেশনের সময় আর সোম্যাটিক সেল তৈরি করার সময়, সোম্যাটিক সেল ফর্মেশনের সময় আমরা যেটা দেখি যে এক জায়গায় মাইটোসিস হচ্ছে, এক জায়গাতে মিওসিস হচ্ছে, এই কনসেপ্টটা মাথায় রাখ। এইবার যেটা আমি তোদেরকে বলবো, যে এই মাইটোসিসে এক্স্যাক্টলি কি হয়, মাইটোসিসে কি হতে আমরা দেখি। দেখ, G1 ফেজ, S ফেজ, G2 ফেজ নিয়ে আমাদের খুব একটা চাপ নেই, যে কটা পয়েন্ট বলেছি ওই কটা পয়েন্টই প্রশ্ন, ঠিক আছে। কিন্তু মাইটোসিসের মধ্যে যদি আমরা খুব শর্টে মাইটোসিস পড়ি, আমি বলেছি কি এর 4টে দশা রয়েছে, PMAT বলি, যেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ,
ঠিক আছে। তাহলে প্রোফেজ কি হয়, প্রোফেজে বেসিক্যালি আমরা যেটা হতে দেখি প্রতিটা সেট মানে তুই জাস্ট দেখতে পাবি ক্রোমোজোমগুলোর দলা পাকি আছে, মানে দিস ইজ দ্য প্রোফেজ স্টেজ। প্রোফেজ স্টেজে তুই খুব একটা ক্রোমোজোমের কিছু আলাদা করে কিছু দেখতে পাবি না, দিস ইজ দ্য কনডেনসেশন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কনডেনসেশন, কনডেনসেশন অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের কনডেনসেশন হচ্ছে। মেটাফেজ প্লেট, মেটাফেজ প্লেট তুই কি করে বুঝবি যে একটা মেটাফেজ প্লেট হয়েছে? মেটাফেজ প্লেট মানে আমরা যেটা দেখতে পাই যে ক্রোমোজোমগুলো পারফেক্ট একটা শেপ নেবে, এবং যেখানে দেখতেই পাচ্ছি দুটো হোমোলোগাস ক্রোমোজোম আছে, মানে একটা বাবার ক্রোমোজোম একটা মায়ের ক্রোমোজোম, এরকমভাবে 46টা পর পর সাজানো থাকে। তাহলে এই যে দুটো ক্রোমোজোম, আমি দুটো ক্রোমোজোম দিয়ে দেখাচ্ছি, বাকিগুলোর দেখে কোনো লাভ নেই, তুই জাস্ট ভিজুয়ালাইজ করে নে। তাহলে একটা মেটাফেজ প্লেট যখন আমরা দেখছি, ক্রোমোজোমগুলো কিন্তু ইকুইটোরিয়াল প্লেটের দিকে চলে আসে, একদম মাঝখানে। ক্রোমোজোমগুলো কোথায় চলে আসে? ক্রোমোজোমগুলো একদম ইকুয়েটার প্লেটের দিকে চলে আসে, ঠিক আছে, একদম ইকুয়েটার, একদম মাঝখানে। এবং যেটা হয় আমরা দেখতে পাই যে এখানে বেসিক্যালি সেন্ট্রিওলস, দুটো পোলের দিকে সেন্ট্রিওলস থাকে, এবং সেখান থেকে কিছু অ্যাস্ট্রাল রে তৈরি হয়, সেখান থেকে কিছু অ্যাস্ট্রাল রে তৈরি হয়। আর এই প্রতিটা সেন্ট্রিওল থেকে একটা জিনিস বেরোয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্পিন্ডেল ফাইবার। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্পিন্ডেল ফাইবার। তাহলে সেই স্পিন্ডেল ফাইবারগুলো এক্স্যাক্টলি ক্রোমোজোমের সাথে গিয়ে যুক্ত হয়। ক্রোমোজোমের কোন জায়গাটাতে গিয়ে এই স্পিন্ডেল ফাইবার বা এই দড়িগুলো গিয়ে যুক্ত হলে এটাকে বলি আমরা কি? স্পিন্ডেল ফাইবার। যেটা কোত্থেকে তৈরি হলো? যেটা এই সেন্ট্রিওল থেকে তৈরি হলো, যেটা এই সেন্ট্রিওল থেকে তৈরি হলো। দু পোলে দুটো সেন্ট্রিওল থাকে, যেখান থেকে এই দুটো দড়ি তৈরি হলো। এই দুটো দড়ি গিয়ে ক্রোমোজোমের কোনো একটা প্লেটে গিয়ে বাইন্ড করলো। সেই প্লেটটাকে আমরা কি বলি? এই প্লেটটাকে আমরা বলি কাইনেটোকোর। এই প্লেটটাকে আমরা কি বলি? কাইনেটোকোর, ঠিক আছে। তাহলে প্রতিটাতেই একটা করে দড়ি গিয়ে এই কাইনেটোকোরের সাথে গিয়ে বেসিক্যালি বাইন্ড হয়। খুব ভালো কথা। অ্যানাফেজ এমন একটা জায়গা, অ্যানাফেজ প্লেটে কি হয়? অ্যানাফেজ প্লেটে আমরা যেটা দেখতে পাই যে এই যে দড়ি, এই যে দুটো দড়ি বেরোলো, সুতোর মতো দুটো দড়ি গিয়ে বেসিক্যালি একটা জায়গাতে বাইন্ড করলো। সেটা কোথায়? সেটা হচ্ছে কাইনেটোকোর। মানে কাইনেটোকোর বেসিক্যালি একটা প্লেট যার সাথে গিয়ে দড়িটা বাইন্ড করে। এইবার যেটা হয়, ক্রোমোজোমগুলো বেসিক্যালি নিড টু সেপারেট অ্যান্ড দে আর মুভ টু দ্য অপোজিট পোল। দুটো পোলে চলে যাওয়ার চেষ্টা করে, এবং তার জন্য এই দড়িটাতেই এই যে স্পিন্ডেল ফাইবার, সেই দড়িটা ধরেই কিন্তু পোলের দিক থেকে একটা প্রেশার আসে, যার জন্য এই আর্মগুলো কিন্তু সেপারেট হয়ে যায়। এই আর্মগুলো কিন্তু সেপারেট হয়ে যায়, যে ক্রোমোজোমের দুটো আর্ম কিন্তু সেপারেট হয়ে যায়, এবং তারা বেসিক্যালি দুটো পোলের দিকে চলে যায়। ক্রোমোজোম দুটো পোলের দিকে চলে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? দুটো পোলে যে চলে যাচ্ছে দুটো ক্রোমোজোম, এটাকে আমরা বলি অ্যানাফেজ দশা। যেখানে কি হয়? যেখানে দুটো পয়েন্ট বলবো, এই দুটো পয়েন্ট খেয়াল রাখিস। অ্যানাফেজে বেসিক্যালি যেটা হয় যে ক্রোমোজোমের আর্মটা সেপারেট হচ্ছে, ক্রোমোজোমের আর্মের সেপারেশন হচ্ছে, এবং 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সেপারেশন হচ্ছে। যেখানে কি হয়? সেন্ট্রোমিয়ারের সেপারেশন হয়ে যায়। যেখানে কি হয়? সেন্ট্রোমিয়ারের সেপারেশন হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার সেপারেশন এবং আর্ম সেপারেশন, এই দুটো সেপারেশন হচ্ছে। আর আলটিমেট যেটা টিলোফেজ, টিলোফেজে গিয়ে আমরা আবার এই রকম একটা অ্যাপিয়ারেন্স দেখি, মানে ক্রোমোজোমটা দুপোলে চলে গেল এবং এরকম একটা অ্যাপিয়ারেন্স হলো, মানে পুরোটা আবার কনডেন্সড হয়ে গেল, পুরোটা আবার গিয়ে কনডেন্সড হয়ে গেল, পুরোটা আবার গিয়ে কনডেন্সড হয়ে গেল। সেইটা হচ্ছে। আর তুই ক্রোমোজোমকে এক্স্যাক্টলি, ক্রোমোজোমে যে দুটো আর্ম রয়েছে, এই দুটো আর্ম তুই আর দেখতে পাবি না। এই দুটো আর্ম দেখ, এরকম যদি আমি হাতটাকে করি, তুই আর্মগুলো বেসিক্যালি ক্রোমোজোমের গুনতে পারবি, কিন্তু যদি হাতটা আমি মুড়িয়ে দিই, তুই আর এই আর্মগুলোকে দেখতে পাবি না। এটা কোন ফেজে হয়? এটা টিলোফেজে হয়, ঠিক আছে। যেখানে আবার কনডেনসেশন হয়ে যায়, যেখানে আবার কিন্তু ক্রোমোজোমের কনডেনসেশন হয়ে যায়। তাহলে মাইটোসিসে আমরা এই 4টে ফেজ বেসিক্যালি দেখতে পাই। এই 4টে ফেজের কথা যে মাথায় রাখবে তার খুব একটা অসুবিধা হবে না। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মিওসিসের গল্প বলবো। মিওসিসে কি হয় ভাই? দেখ, মিওসিস প্রথমত এটা একটা রিডাকশনাল ডিভিশন। এটা হচ্ছে একটা রিডাকশনাল ডিভিশন, যেখানে 2n থেকে আলটিমেট গিয়ে গ্যামেট তৈরি হচ্ছে, মানে একটা ডিপ্লয়েড কোনো একটা কিছু যেটা তৈরি কি করছে, যেটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে, যেটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে। খুব শর্টে কিভাবে মনে রাখবি ভাই? খুব শর্টে মনে রাখার জন্য মিওসিসে দুটো রয়েছে, একটা মিওসিস 1 হয়, একটা মিওসিস 2 হয়, দুটো হয়, একটা মিওসিস 1 মিওসিস 2। এবার মিওসিস 1টা তোকে প্রথম বলি। দেখ, প্রথমত তো তোকে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ এইটাকে তোকে পাস করতে হবে। কিন্তু এটা মাইটোসিসে না গিয়ে, একটা সেল যখন মাইটোসিসে যাবে না তখন তাকে আর কিছু করার নেই, তার মানে সেটা গ্যামেট তৈরি করার জন্যই ওই সেলটা এসছে। তাহলে গ্যামেট তৈরি করবে বা মিওসিসে ঢুকবে। তাহলে এখানে আমরা যেটা দেখেছি 2n4C এই কনফিগারেশনটা আমরা দেখেছি যে আপ টু G2 ফেজে যখন একটা জিনিস যাচ্ছে
তখন এটা এইরকম একটা কনফিগারেশনে থাকছে, যেটা হচ্ছে 2n4c, এরকম একটা প্লয়েডিতেও রয়েছে। এইবার যখন মিওসিস 1 বলবো, মিওসিস 1 এর সবসময় এটা মাথায় রাখ, মিওসিস 1 এ সবসময় এটা মাথায় রাখ যে সেট সেপারেশন হয়। মিওসিস 1 এ সবসময় সেট সেপারেশন হয়। হোমোলোগাস সেট, তো হোমোলোগাস সেট মানে কি, একটা ক্রোমোজোম বাবার একটা ক্রোমোজোম থাকবে আর একটা মায়ের একটা ক্রোমোজোম থাকবে, মানে এইটা হচ্ছে আমাদের হোমোলগ, এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, একটা বাবার ক্রোমোজোম একটা মায়ের ক্রোমোজোম পরপর থাকে, এটা পরপর একদম থাকে, খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা থাকে, একটা দুটো তিনটে চারটে এভাবে পরপর থাকে। তো মিওসিস 1 এ যেটা আমরা দেখতে পাই, যেখানে সেট সেপারেশন হয়, তাহলে সেট সেপারেশন হলে n হয়ে যাবে, আর 4c ছিল হয়ে যাবে রিডাকশন n2c, এইটা আমরা পেলাম, এই জিনিসটা আমরা মিওসিস 1 এ পেলাম। মানে ধর 2n4c মানে জিনিসটা এইরকম ছিল, 2n4c মানে জিনিসটা এরকম ছিল, দিস ইজ 2n4c, 1 2 3 4, চারটে আর্ম রয়েছে আর প্লয়েডিতেও দুটো রয়েছে, মানে দুটো হ্যাপ্লয়েড সেট রয়েছে। তাহলে এই জিনিসটা এবার সেট যদি সেপারেশন হয়ে যায়, একটা সেট এটা, একটা সেট এটা, আর আরেকটা সেট হচ্ছে এটা, আরেকটা সেট হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে। এইবার মিওসিস 2তে যখন যাবে, মিওসিস 2তে কিন্তু আরও একবার মিওসিস হবে, এবং সেখানে আমরা কি দেখি, মিওসিস 2তে আমরা কি দেখি যে আর্ম সেপারেশন হবে। এইবার কি সেপারেশন হবে, এবার আর্ম সেপারেশন হবে। আর্ম সেপারেশন মানে কি, এই একটা ক্রোমোজোম যেটা রয়েছে সেরকম মাঝখান দিয়ে সেপারেট হয়ে যায়, সেটা এরকম মাঝখান দিয়ে সেপারেট হয়ে যায়। তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে লাইক এরকম দেখতে হয়ে যাবে, তাহলে জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে, একটা 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 একটা। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে যদি আমরা রিডিউস করি, তাহলে এনসি 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 এনসি। তুই বলবি যে এটা একটু জটিল হয়ে যাচ্ছে ম্যাম, এটাকে আর একটু ইজি করে যদি তোকে বলি, যদিও এই ছবিটাকে খেয়াল রাখবে, এই ছবিটা খাতার মধ্যে সবসময় এঁকে রাখবি, যখনই সেল সাইকেলে কোনো একটা প্রশ্ন হবে যেটা খুব মানে মনে হচ্ছে যে ঘেঁটে যাচ্ছে মাথা, তখন এই ছবিটা এঁকে নিবি, ঠিক আছে। 2n থেকে হলো এনসি, n2c, এবার 2n2c থেকে হবে এনসি 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 এনসি, এটা মাথায় রাখবি। তাহলে তোকে যদি আমি বলি যে এটা কটা ক্রোমোজোম, তুই বলবি এটা একটাই ক্রোমোজোম। যদি তোকে আমি বলি সেন্ট্রোমিয়ারটা সেপারেট হয়ে গেল, সেন্ট্রোমিয়ারটা সেপারেট হয়ে গেল, নাম্বার অফ সেন্ট্রোমিয়ার ইকুয়াল টু নাম্বার অফ ক্রোমোজোম, তাহলে একটা ক্রোমোজোম দুটো ক্রোমোজোম, ফান্ডাটা বুঝতে পারছিস। যদি এটা একসাথে থাকে তাহলে এর সেন্ট্রোমিয়ার কত, সেন্ট্রোমিয়ার একটা, কিন্তু এর সেন্ট্রোমিয়ার একটা আর একটা, তার মানে নাম্বার অফ সেন্ট্রোমিয়ার ইকুয়াল টু নাম্বার অফ ক্রোমোজোম, এই কনসেপ্টটা মাথায় রাখ কিন্তু। তাই এটা একটাই ক্রোমোজোম যেহেতু জোড়ায় রয়েছে, একসাথে জুড়ে রয়েছে, যেই সেপারেট হয়ে যাচ্ছে মানে একটা দুটো ক্রোমোজোম, ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখিস। ব্যাস, আমাদের সেল সাইকেলে রিভিশন করার আর কিচ্ছু নেই। আমি পুরো দেখ, আমি তোকে মাইটোসিস পড়িয়ে দিলাম, আমি তোকে মিওসিস পড়িয়ে দিলাম, তোকে ইন্টারফেস পড়িয়ে দিলাম। এইবার যেটা আমি বলবো, এই যে মাইটোসিস, এই মিওসিসের যে মিওসিস 1 যেটা তুই দেখছিস, মিওসিস 1 এর মধ্যেও কিন্তু এই পি ম্যাট রয়েছে, ঠিক আছে, প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজ। আর মিওসিস 2তেও কিন্তু পি ম্যাট থাকে, প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজ। কিন্তু মানে ডিফারেন্সটা কি, ডিফারেন্স একটাই, প্রোফেজ 1 মেটাফেজ 1 অ্যানাফেজ 1 টিলোফেজ 1, এটা মিওসিস 1 এর জন্য। আর মিওসিস 2 এর জন্য প্রোফেজ 2 মেটাফেজ 2 অ্যানাফেজ 2 টিলোফেজ 2, এই জিনিসটা এটা খেয়াল রাখবি। এবার এই প্রোফেজ 1 এ মিওসিস 1 এর প্রোফেজ 1 এ আমরা কয়েকটা জিনিস দেখতে পাই যেটা খুব ইম্পর্টেন্ট। এই যে তুই এই যে গ্যামেট তুই যেগুলো দেখছিস, এটা হতে পারে স্পার্ম, এটা হতে পারে স্পার্ম বা এটা হতে পারে এগ, এটা হতে পারে স্পার্ম বা এটা হতে পারে এগ, যাই হোক দিস ইজ দ্য গ্যামেট। তাহলে এই যে গ্যামেট যেগুলো তুই দেখছিস এগুলো সব ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, তার কারণ হচ্ছে এইটা। কেন ডিফারেন্ট তার কারণটা তুই দেখে নে, যেটা মিওসিস 1 এ আমরা বেসিক্যালি এই কটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে লেপ্টোটিন, একটা জাইগোটিন, একটা প্যাকাইটিন, একটা ডিপ্লোটিন, একটা ডায়াকাইনেসিস, এই কটা ফেজ আমরা দেখতে পাই। যেখানে লেপ্টোটিনে কি হচ্ছে, ধর একটা বাবার ক্রোমোজোম রয়েছে, একটা মায়ের ক্রোমোজোম রয়েছে। লেপ্টোটিনে যেটা হয়, প্রথমত এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখ ডটেড করে করা, মানে এটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। নেক্সট কি হবে, ক্রোমোজোমটা কনডেনসেশন হবে, ক্রোমোজোমটা একটু জড়িয়ে পেঁচিয়ে থাকবে, ওকে। গলগি অ্যাপারেটাস আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করবে, যেটা আমরা লেপ্টোটিনে দেখি। জাইগোটিনে কি দেখতে পাবো, জাইগোটিনে এক্স্যাক্টলি হোমোলোগাস পেয়ার, মানে একটা ক্রোমোজোম বাবার একটা ক্রোমোজোম মায়ের, সেটা পেয়ার্ড হবে। পেয়ার্ড হবে যখন কাছাকাছি দুজন আসবে, তখন তার মাঝখানে একটা পারফেক্ট পেয়ারিং, মানে মাঝে একটা গ্লু তৈরি হবে। এই গ্লুটার নাম কি, যেটা দুটো ক্রোমোজোমকে অ্যাকচুয়ালি
কাছাকাছি আনে এবং সেটাকে ধরে রাখে যতক্ষণ না তাদের মধ্যে রিকম্বিনেশন হচ্ছে, যতক্ষণ না তাদের মধ্যে ক্রস ওভার হচ্ছে। তাহলে এই দুটো ক্রোমোজোমের মাঝখানে যে একটা গ্লু যে জিনিসটা যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলি, এবং এই পেয়ারিংটাকে আমরা কি বলি? সাইন্যাপসিস বলি। সাইন্যাপসিস, দিস ইজ দ্য পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম। একটা বাবার একটা মায়ের ক্রোমোজোম এই যে পেয়ারিং হচ্ছে, দিস ইজ দ্য সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে। এটা জাইগোটিনে হয়, যেখানে পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম বাইভ্যালেন্ট তৈরি হয়, মানে দুটো রয়েছে, এবং টেট্রাড মানে চারটে আর্ম রয়েছে, তার জন্য টেট্রাড বলি। এবং দিস প্রসেস, এই যে হোমোলোগাস পেয়ারিং, এটাকে সাইন্যাপসিস বলা হয়। ওকে, নেক্সট যেটাই বলবো সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে আমরা কি দেখতে পাই? এক্স্যাক্টলি প্যাকাইটিন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসেছে এদের মধ্যে এবার একটা এক্সচেঞ্জ হতে দেখবো, জেনেটিক এক্সচেঞ্জ। সেটা কি? দ্যাট ইজ দ্য ক্রসিং ওভার। তার মানে এই যে দুটো ক্রোমোজোম রয়েছে, একটা হোয়াইট একটা ইয়েলো, মাঝখানে রয়েছে কে? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটা গ্লু এর মতো কাজ করে, যাতে দুটো ক্রোমোজোম সেপারেশন না হয়ে যেতে পারে। তাহলে প্যাকাইটিনে একটা এক্স শেপটের একটা চাইজমাটা তৈরি হয়, মানে দুটো ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের আর্মটা এক্সচেঞ্জ হয়, নন সিস্টার ক্রোম্যাটিডের আর্মটা এক্সচেঞ্জ হয়। এবং এই এক্সচেঞ্জের যে জায়গাটা সেটাকে আমরা এক্স শেপটে চাইজমাটা বলি, যেখানে বাইভ্যালেন্ট টেট্রাড, এবং এটা একটা বেস্ট ভিজিবল একটা ফেজ যেখানে আমরা দেখতে পাই যে ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার কার মধ্যে হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে। নেক্সট যেটায় যাবো সেটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হয়? ডিপ্লোটিনে এক্স শেপটের একটা চাইজমাটা তৈরি হয়, এবং সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা দেখ আস্তে আস্তে আউট, আস্তে আস্তে চলে গেছে, ও আর নেই। মানে মাঝের যে একটা গ্লু যেটা ছিল সেই গ্লুটা কিন্তু আর নেই। ওকে, মানে ওদের মধ্যে যা এক্সচেঞ্জ হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে প্যাকাইটিনে। প্যাকাইটিন ঝামেলা মিটিয়ে দিয়েছে রিকম্বিনেশন করার। তাহলে বাট হোমোলোগাস ক্রোমোজোম তখনও কিন্তু স্টিল অ্যাটাচড। এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম কোনো একটা জায়গাতে ক্রসওভারে কোনো একটা সাইডে এখনো অবধি বাইন্ড হয়ে আছে, কিন্তু মাঝের কোনো গ্লুটা নেই, মাঝের গ্লুটা আউট হয়ে গেছে, ওটা নেই, ওটা দরকারও নেই। কারণ ক্রসিং ওভার হয়ে যাওয়া মানেই কাজ মিটে যাবে। মানে ক্রসিং ওভার ইজ দ্য বেসিক জায়গা যেখানে আমরা রিকম্বিনেশনটা হতে দেখি, দুটো জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হতে দেখি। তাহলে এই ডিপ্লোটিন হলো, এবং নেক্সট আসবো হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে যেটা আমরা দেখতে পাই যে রিকম্বিনেশনের যে জায়গাটা বা এক্সেপ্টে চাইজমাটা, এটা আস্তে আস্তে সরতে 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 গিয়ে দুটো ক্রোমোজোম সেপারেট হয়ে যায়। এবং সেপারেশন যখন হবে তুই দেখ একটা ইয়োলোর কিছুটা অংশ সাদার কাছে এবং সাদার কিছুটা অংশ ইয়োলোর কাছে, মানে অলরেডি দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম তার মধ্যে জেনেটিক এক্সচেঞ্জ হয়ে গেছে। এবং যখন হয়ে যাবে তখন যে জিনিসটা আমরা দেখতে পাবো রিকম্বিনেশন নডিউল, যেটা এই যে পার্টটা যেখানে অ্যাকচুয়ালি দুটো ক্রোমোজোম জয়েন্ট করা থাকে, যে পয়েন্টটা যেখানে দুটো ক্রোমোজোম, আমার হাতের দিকে তাকা, যেখানে যে পয়েন্টটা যেখানে দুটো ক্রোমোজোম জয়েন্ট করা থাকে সেই পয়েন্টটা সরতে সরতে গিয়ে একদম সেপারেট হয়ে যায়। তাহলে সেইটাকে আমরা বলি রিকম্বিনেশন নডিউল। এবং এক্স শেপটে চাইজমাটাটা অ্যাকচুয়ালি প্রপারলি সেপারেশন হয়ে যায়। এক্স শেপটে চাইজমাটা আর এখানে দেখতে পাচ্ছিস না। এবং আর একটা কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তখনও পর্যন্ত এরা কিন্তু তৈরি হয় না, এটা ডিসঅ্যাপিয়ার থাকে। তাহলে এই কটা পয়েন্ট মাথায় রাখবি। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যেটা আসে, দ্যাট ইজ প্যাকাইটিন স্টেজে কিন্তু ক্রসিং ওভার হচ্ছে। তুই দেখতেই পেলি প্যাকাইটিনে আমরা যেটা দেখলাম যে ক্রসিং ওভার হলো, এবং যেটা তৈরি হলো এক্সেপ্টে চাইজমাটা, এই জিনিসটা তৈরি হলো কোথায়? হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হলো জাইগোটিনে। তাহলে এই কটা জিনিস তোরা মাথায় রাখবি। এইবারে আমরা অল টোটাল সেল সাইকেল আমরা রিভিশন করে ফেলেছি। দেখ আমি কি না পড়াইনি, আমি সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি। ইন্টারফেস পড়ালাম, মাইটোসিস পড়িয়ে দিলাম, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, মিওসিসে বেসিক তোদের বলে দিলাম, প্লয়েডি দিয়ে বোঝালাম, মিওসিস 1 মিওসিস 2 বললাম, এবং তার সাথে সাথে প্রোফেজ 1-এ যা যা হয় সেই জিনিসটাও আমি বলে দিলাম। এবারে আমরা আলটিমেট ঢুকে যাব কোথায়? আলটিমেট আমরা ঢুকে যাব হচ্ছে প্রশ্নে। তাহলে প্রশ্নটা আমাদের প্রথম প্রশ্ন কি? দেখ, স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর। এই যে স্পিন্ডেল ফাইবারে যে ক্রোমোজোমের মধ্যে এই যে প্লেট যেটা থাকে, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সাথে অ্যাকচুয়ালি এরকম সেন্ট্রিওল থাকে দুটো পোলে, এরকম পোলে দুটো সেন্ট্রিওল থাকে, যেখান থেকে এই থ্রেড দুটো বেরোয়, যেটা হচ্ছে স্পিন্ডেল ফাইবার। যেটা হচ্ছে স্পিন্ডেল ফাইবার। তাহলে এই স্পিন্ডেল ফাইবার কোথায় গিয়ে যুক্ত হয়? স্পিন্ডেল ফাইবার
এরকম দুটো প্লেটে গিয়ে যুক্ত হয়। ডাইরেক্টলি অনেকে আঁকে, এটা ভুলভাল, এটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল, যে এরকম এখান থেকে গিয়ে বেরিয়ে সেন্ট্রোমিয়ারের সাথে গিয়ে বাইন্ড হচ্ছে, না ভাই, সেন্ট্রোমিয়ারের সাথে গিয়ে বাইন্ড হয় না, এটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম দুটো প্লেটের সাথে গিয়ে বাইন্ড হয়। তাই এই জিনিসটা কোথায় আমরা এক্স্যাক্টলি হতে দেখি, এটা আমরা কাইনেটোকোর, এই যে কাইনেটোকোর, এই কাইনেটোকোর সাথে যে স্পিন্ডেল ফাইবার জয়েন হচ্ছে, এটা আমরা কোথায় দেখি, এটা আমরা দেখি মেটাফেজ প্লেটে। যা কিছুক্ষণ আগে পড়ালাম সেইখান একদম ডাইরেক্ট ওখান থেকে প্রশ্ন, ঠিক আছে? তাহলে এটা মেটাফেজে আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখ, স্টেটমেন্ট 1-এ বলছে chromosome became gradually visible under light microscope during leptotin stage. The beginning of the leptotin stage is recognized by dissolution of synaptonymal complex. তাহলে এখানে কি স্টেটমেন্ট 1, ক্রোমোজোম অ্যাকচুয়ালি ভিজিবল হয় লেপটোটিন ফেজে, আমার স্টাডি ম্যাটেরিয়ালসে লেখা আছে, ঠিক আছে? দিস ইজ লেপটোটিন ফেজ, এটা ট্রু অপশন, কিছুক্ষণ আগেই তোকে পড়ালাম, ঠিক আছে? আর একটা কি বলেছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যেটা ডিসলিউশন হয়, সেটা হচ্ছে ইট ইজ বিগিনিং, শুরু হয়ে যায়, ডায়াকাইনেসিসে পুরোপুরি হয়, কিন্তু যেটা ডিপ্লোটিনে অলরেডি যেটা শুরু হয়ে যায়, যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বা মাঝের যে দুটো ক্রোমোজোমের মাঝে যে গ্লুটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু নষ্ট, তার মানে এটাও ট্রু। তার মানে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 দুটোই কিন্তু ট্রু অপশন, ঠিক আছে? তারপরেরটা কি বলছে দেখ, ডায়াকাইনেসিস, প্যাকাইটিন, জাইগোটিন, লেপটোটিন, চারটে আলাদা আলাদা দিয়ে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট, এবং যতদিন এই চ্যাপ্টারটা থাকবে ততদিনের জন্য ইম্পর্টেন্ট, এই বলে দিলাম, কারণ এটা এইরকম প্রশ্ন পরীক্ষায় আসে ভাই, এরকম প্রশ্ন প্রচুর আসে। তাহলে ডায়াকাইনেসিস, প্যাকাইটিন, জাইগোটিন আর লেপটোটিন কি কি বলেছে দেখ, এখানে যে কোনো একটাকে যদি আমি নিয়ে চলি, ধর আমি ডায়াকাইনেসিসে আমরা কি হতে দেখি, ডায়াকাইনেসিসে যে জিনিসটা হতে দেখি কমপ্লিট, এখানে কিন্তু আমরা টার্মিনালাইজেশন অফ দ্য চাইজমাটা। চাইজমাটা জিনিসটা কি, চাইজমাটা হচ্ছে এই দুটো ক্রোমোজোম রয়েছে, দুটো ক্রোমোজোমে একটা পার্টিকুলার একটা পয়েন্টে যুক্ত রয়েছে, দিস ইজ দ্য চাইজমাটা, দিস ইজ এক্স শেপড চাইজমাটা, এইটাই কিন্তু এক্স শেপটের একটা চাইজমাটা। তো এইটা কি থাকে লাস্ট, যেটা ডিপ্লোটিন ডায়াকাইনেসিসে থাকে না, তাহলে ডায়াকাইনেসিস, এটা তার মানে এ হচ্ছে 2, A2 এক জায়গাতেই আছে, অপশন 2, A2 এক জায়গাতেই আছে, অপশন 2, আর কিচ্ছু দেখে লাভ নেই। এইভাবে তুই কিন্তু টাইমটাকে বাঁচাতে পারিস, ঠিক আছে? মানে আর কোনো জায়গায় নেই, তুই একটা অপশন দেখলি, তোর মিটে গেল ঝামেলা, আর কোনো কিচ্ছু দেখে লাভ নেই, ঠিক আছে? তাহলে অপশন 2। তারপরেরটা কি, এইভাবে পরীক্ষায় কিন্তু টাইম বাঁচাতে পারবি, এবং তুই যদি দেখিস যে আমার একটা দিয়ে হচ্ছে না, তাহলে তুই আরেকটা অপশানে গেলি, কিন্তু এরকম কোনোদিনই দেবে না যে তোকে 4টে অপশানই পড়তে হবে, এমনভাবে কোশ্চেন ফ্রেমিং হয়, তুই যে কোনো কিছু একটা র্যান্ডাম ম্যাচ দ্য ফলোয়িং তুই তো এখন ওটা তুই মানে তুললেও, তুই অ্যানালিসিস করলেও সেম জিনিস দেখতে পাবি, যে তুই মোর দ্যান মানে 4টে অপশানের মধ্যে তুই খুব জোর তোকে 2টো অপশান তোকে কষ্ট করে একটুখানি মেলাতে হবে, বাকিগুলো তোকে আর মেলাতে হয় না, তুই এমনি আনসারটাকে হিট করাতে পারবি। ওকে, তারপরে কি বলেছে দেখ, ফলোয়িং দ্য স্টেজ অফ দ্য সেল ডিভিশনের ফলোয়িং স্টেজেসগুলো কি, এটা সেল ডিভিশন কিভাবে হয়, প্রথমত সেল ডিভিশন প্রথমে হচ্ছে G1 ফেজ, তারপর S ফেজ, তারপর G2 ফেজ, তারপর M ফেজ, এবং M ফেজের মধ্যে প্রথমে হয় ক্যারিওকাইনেসিস, তারপরে হয় সাইটোকাইনেসিস, এই জিনিসটা, দিস ইজ দ্য ফলোয়িং ফেজ। তাহলে এখানে অপশানস কি, অপশান হবে হচ্ছে প্রথমে গ্যাপ 1 ফেজ, তাহলে প্রথমে ই হচ্ছে, তারপরে ই কোথায় আছে, ই 2 জায়গায় রয়েছে, তার মানে 2 আর 4 হচ্ছে না, তার মানে দেখেছিস তুই, দুটোকে এলিমিনেট করে দিলাম, তার মানে আমি দুটো জিনিসকে দেখবো। নেক্সট কি দেখবো, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সিনথেসিস ফেজ হচ্ছে সি, তাহলে ইসি কোথায় রয়েছে, ইসি এখানেই রয়েছে, ইসি এখানে 3 নম্বর অপশান। ভাই এগুলো দিলে মানে বসে থাকার কোনো গল্প নেই, ঝাট উত্তর করবি, কোনো কথা না, মানে একদম আর কিছু দেখার নেই ভাই, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মাথায় রাখবি, G1 S G2 M এর মধ্যে প্রথম ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস, ভুল করো আগে সাইটোকাইনেসিস করে তারপর নিউক্লিয়ার ডিভিশন হয় না, আগে নিউক্লিয়ার ডিভিশন হয় তারপর সাইটোপ্লাজমের ডিভিশন হয়। ওকে, তারপরেরটা কি বলেছে দেখ, G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, G0 ফেজ অ্যান্ড G2 ফেজ, 4টে ফেজ রয়েছে। 4টে ফেজের মধ্যে আমরা কি কি দেখতে পাই, অ্যাকচুয়ালি G1 ফেজ যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ, এবং যেটা কন্টিনিউয়াস গ্রো হয়, যে ফেজটা কন্টিনিউয়াসলি যে ফেজটার আমরা গ্রোথ হতে দেখি, তার মানে এটা G1 এর মধ্যে G1 হচ্ছে 4, মানে এ হচ্ছে 4, A4 কোথায় আছে, A4 এক জায়গাতেই আছে, দেখ 2, A4 এক জায়গাতেই, তোকে আর দেখতেই হলো না, তাও আমি তোকে বলে দিচ্ছি, S হচ্ছে সিনথেসিস ফেজ, ঠিক আছে, মানে বি হচ্ছে 3, বি হচ্ছে রেপ্লিকেশন, বি হচ্ছে 2, যেটা হচ্ছে রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ, মানে সিনথেসিস অফ দ্য ডিএনএ যেটাকে বলছে, মানে বি হচ্ছে 2, সি
সি হচ্ছে যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ কিন্তু কোনো ডিভিশন হয় না, কোনো প্রলিফারেশন হয় না, এটা মাথায় রাখবি। G0 যেটা G0 ফেজ যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ ভাই, যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ কিন্তু কোনো গ্রোথ হয় কি, সেই সেলটার কোনো ডিভিশন হয় কি, হয় না। এই দুটো জিনিস মাথায় রাখবি যে G0 ফেজ এমন একটা ফেজ যেখানে মেটাবলিক্যালি একটা সেল লিভিং তো রয়েছে, সে বেঁচে তো রয়েছে, কিন্তু সেই সেলটা কোনো ডিভিশন করছে না। তাহলে দিস ইজ সি হচ্ছে কি হবে, C1 হবে। আর আলটিমেট পড়ে রইল হচ্ছে G2 যেখানে কিছু প্রোটিন সিনথেসিস হয়, যেখানে G2 কিছু প্রোটিন আমি লিখেও দিয়েছি, দেখবি যাও রয়েছে আমার এই নোটের মধ্যে, ওই 4টে পাতা পড়িয়েছি, ওই 4টে পাতার মধ্যে একদম কনসাইজ করে চ্যাপ্টারটা ঢোকানো আছে, কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4, দিস ইজ দ্য ফলোয়িং সিকোয়েন্স। নেক্সট কোয়েশ্চেন, এম ফেজ, G2 ফেজ, কুইজিয়েন্ট ফেজ অ্যান্ড G1 ফেজ। এখানে প্রতিটা আলাদা আলাদা দিয়েছে অপশন, আগের কোশ্চেনের মতো নয় কিন্তু একটু আলাদা রকম আছে। তাহলে এখানে আমরা কি কি দেবো দেখ, কুইজিয়েন্ট ফেজ মানেই হচ্ছে G0 ফেজ। এটা আমি লিখেও দিই এখানে তোদেরকে, তা তোদের আরও সুবিধা হবে, যারা নোট করবি পরে তোদের মনে থাকবে, যেটাকে কুইজিয়েন্ট ফেজও বলে, এটাকে কুইজিয়েন্ট ফেজও কিন্তু বলে, যেটা G0 ফেজ, ঠিক আছে। তাহলে এবার যেটা বলবো, তাহলে সি কি হবে, সি হচ্ছে বেসিক্যালি একটা ইনঅ্যাক্টিভ ফেজ, মানে সি হচ্ছে 2, C2 কোথায় রয়েছে, C2 একমাত্র এখানে রয়েছে, C2 একমাত্র অপশান নাম্বার 4-এই রয়েছে, যে C2, ঠিক আছে। আর কিছু দেখার আছে তুই আর দেখবি, দেখে সময় নষ্ট করবি, সময় নষ্ট একদম না। এরকম প্রশ্ন দিলে একটাকে হিট করাবি, যদি মিলে যায় ব্যাস শেষ গল্প। তারপরের প্রশ্ন দেখ, দ্য প্রসেস অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য রিকম্বিনেশন নডিউল। রিকম্বিনেশন নডিউল মানে দুটো ক্রোমোজোম রয়েছে, দুটো ক্রোমোজোমের মধ্যে একটা পেয়ারিং হচ্ছে, দুটো ক্রোমোজোমের মধ্যে একটা পেয়ারিং হচ্ছে, দিস ইজ দ্য রিকম্বিনেশন নডিউল। তাহলে এই যে রিকম্বিনেশন নডিউল যেটা তৈরি হচ্ছে, এটা প্রোফেজ 1-এর কোথায় হচ্ছে, এটা প্রোফেজ 1-এর প্যাকাইটিনে হচ্ছে, মানে যেখানে প্রপারলি আমরা ক্রসিং ওভার, দুটো ক্রোমোজোমের ক্রসিং ওভারটা হতে দেখছি, দুটো ক্রোমোজোমের ক্রসিং ওভার হতে দেখছি। তারপরেরটা, আচ্ছা মিওসিস 1 বলেছে তো, হ্যাঁ না প্রোফেজ 1 ইন দ্য মিওসিস, হ্যাঁ ঠিক আছে, মানে মিওসিস 1 আলাদা করে বলেনি, মিওসিস বলে দিয়েছে, কিন্তু প্রোফেজ 1 মানেই মিওসিস 1-এর জিনিস আর কি, এটা আবার গোলাস না, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্নটা কি, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ গিভেন দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট ডিউরিং মাইটোসিস। আমি মাইটোসিসও তোদেরকে পড়ালাম, মাইটোসিসে দেখ কি প্রশ্ন দিয়েছে, দেখ তুই নিজের চোখে দেখে নে, তোকে কিচ্ছু বলবো না আমি, তুই নিজের চোখে দেখ। প্রথমে কি হবে, প্রথমে কনডেনসেশন হবে, তারপরে কি হবে, কনডেনসেশন হওয়ার পরে যে জিনিসটা হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা কি হবে, ডিসঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়ার মেমব্রেন কি হবে, ডিসঅ্যাপিয়ার করবে, এটা দ্বিতীয় নম্বর হবে। মানে এটা বেসিক্যালি প্রোফেজের, কিন্তু এটা প্রোফেজের দশা চলছে, এটা আর্লি প্রোফেজ, এটা লেট প্রোফেজ। তারপরেরটা কি, ইকুয়েটারের দিকে চলে আসবে, মানে দেখ তুই 2 নম্বর অপশান, আমার চোখেই পড়েছে 2 নম্বর অপশান, দেখ এটা 1 নম্বর প্রোফেজ, এটা প্রোফেজ যে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইকুয়েটার রিজনের দিকে সরে আসবে, এটা কি হবে, যে ইকুয়েটার রিজনের দিকে যখন ক্রোমোজোমগুলো চলে আসবে তখন এটাকে আমরা মেটাফেজ বলছি, এবং স্পিন্ডেল ফাইবার তৈরি হবে। তারপরে কি সেন্ট্রোমিয়ার ডিভিশন হবে, মানে অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ার ডিভিশন হবে, সেন্ট্রোমিয়ারের ডিভিশন হবে, মানে কি হবে ভাই, সেন্ট্রোমিয়ার ডিভিশন মানেই অ্যানাফেজ। তারপরে কি হবে, এটা আর্লি অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ার ডিভিশন, তারপরে লেট অ্যানাফেজে যাবে, দুটো ক্রোমোজোম পুরোপুরি সেপারেট হয়ে দুটো পোলে সেগ্রিগেট হয়ে যাবে। তাহলে এটা আর্লি অ্যানাফেজ, এবং মানে সেগ্রিগেশন যেটা হবে, সেগ্রিগেশনের সময়তে আমরা দেখতে পাই যেটা এটাও অ্যানাফেজেরই, কিন্তু এটা লেট অ্যানাফেজ, অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার সেপারেট হচ্ছে আর্লিতে, আর যখন দুটো আর্ম সেপারেট হয়ে দুটো পোলে চলে যাচ্ছে তখন সেটা লেট অ্যানাফেজে চলে যাচ্ছে, আর আলটিমেট গিয়ে টিলোফেজ। তাহলে আর কিচ্ছু দেখার নেই, অপশন 2। তারপরের প্রশ্নে যাওয়া যাক, ডিউরিং দ্য সেল গ্রোথ, এটা ডিএনএ সিনথেসিস। ভাই এই প্রশ্নটা কতবার দিয়েছে পরীক্ষায়, মানে এটা আমি আবারও বলবো, এটা ইম্পর্টেন্ট, আগের প্রশ্নটাও ইম্পর্টেন্ট, তুই যদি এটা মনে রাখিস তোর পুরোপুরি মাইটোসিসটা পড়া হয়ে যায়। দেখ আমি এমনই প্রশ্ন আমি সিলেক্ট করেছি যে একটা প্রশ্ন পড়লে ওই কনসেপ্টটাকে টোটাল রিভিশন করানো যায়, ওই কনসেপ্টটাকে রিভিশন করানো, তার মানে এটা কি, এটা এস ফেজে হচ্ছে, অপশন 1। তারপরের প্রশ্ন যাওয়া যাক, যে when the cell has stalled DNA replication, which checkpoint should be predominantly activated? দেখ অনেকগুলো চেক পয়েন্ট আছে, একটা G1S এর চেক পয়েন্ট আছে যেটা খুব ভাইটাল একটা চেক পয়েন্ট, তারপরে S থেকে G2-র একটা চেক পয়েন্ট আছে, একটা আলাদা করে অ্যানাফেজের চেক পয়েন্ট আছে, যেখানে মানে ফাইনালি অ্যানাফেজ মানে যেটা মাইটোসিসের অ্যানাফেজ, সেখানে একটা চেক পয়েন্ট থাকে, আর একটা আলাদা করে অ্যাকচুয়ালি G2-র একটা আলাদা করে চেক পয়েন্ট থাকে। তাহলে অনেকগুলো চেক পয়েন্টের গল্প আমরা জানি, যেখানে একটা সেলের
প্রত্যেকটা জিনিস যেটা হতে হতে যাচ্ছে সেটা চেকও করতে করতে যাবে। তাহলে এখানে বলেছে কি, যেখানে ডিএনএ রেপ্লিকেশন ফর্ক মানে যে জায়গাটাতে ডিএনএ সিনথেসিস হচ্ছে আমাকে সেই জায়গাটার কথা মাথায় রাখতে হবে। সেটা তার মানে কোন ফেজে হবে, সেটা তার মানে কোন ফেজে হবে, অবভিয়াসলি যেখানে এস রয়েছে, যেখানে G1S এই যে ফেজটা, এই যে ট্রানজিশন হচ্ছে, এই যে G1 থেকে এসে যে ট্রানজিশন হচ্ছে এবং ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে, সেই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেইখানে কিন্তু এই চেক পয়েন্টটা G1S চেক পয়েন্ট এটা কাজ করবে, এই জিনিসটা কিন্তু কাজ করবে, এটা মাথায় রাখিস, ঠিক আছে। G1S চেক পয়েন্ট। তারপরেরটা কি, স্পিন্ডেল ফাইবার অ্যাটাচড অন দ্য, স্পিন্ডেল ফাইবার কোথায় গিয়ে এক্স্যাক্টলি অ্যাটাচড হয়, দ্যাট ইজ দ্য কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোম, এটা আর কিচ্ছু বলার নেই। তারপরটা কি, প্যাকাইটিন, মেটাফেজ, ডায়াকাইনেসিস অ্যান্ড জাইগোটিন, এই কটা জিনিস, এই কটা জিনিসের মধ্যে তোকে এটা আমি বললাম এরকম সেম আরেকটা, বাট এখানে দ্য অপশন আর দ্য ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, বাট এই সিকোয়েন্সটা তুই মাথায় রাখতে পারিস। যে কোনো একটা তুই দেখ, যে কোনো একটা তুই র্যান্ডামলি আমি যদি বলি যে কোনো একটা তোর, মানে তোর আমি প্যাকাইটিন দেখছি, তাহলে প্যাকাইটিনে আমরা কি দেখতে পাই, প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়। আমি বারবার একই কথা বলছি, প্যাকাইটিন ইজ দ্য ফেজ যেখানে আমরা ক্রসিং ওভার হতে দেখি, যেখানে রিকম্বিনেশন নডিউল হতে দেখি, দুটো ক্রোমোজোমের জেনেটিক ম্যাটেরিয়ালস আর এক্সচেঞ্জ হিয়ার, ঠিক আছে। তাহলে অপশান 3 মানে অপশান এ হচ্ছে 3, এ হচ্ছে 3, A3 কোথায় আছে, অপশান 1-এ আছে। আর কিছু দেখার আছে, আর কিচ্ছু দেখার নেই। তাহলে এইভাবে তুই টাইমটাকে বাঁচাতে পারবি। তারপরেরটা কি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্ট অফ দ্য মিওসিস ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। মিওসিসের কারেক্ট সিকোয়েন্স কোনটা, মিওসিসের কারেক্ট সিকোয়েন্স কোনটা, মিওসিসের কারেক্ট সিকোয়েন্স কোনটা দেখে নে। মিওসিসের কারেক্ট সিকোয়েন্স হচ্ছে, যদি তোকে আমি মিওসিসের প্রথম থেকে একটু রিমাইন্ডার দেয় তাহলে কি তুই দেখতে পাবি, প্রথমত তুই মিওসিস 1 পাবি, তারপর তুই মিওসিস 2 পাবি। তাহলে মিওসিস 1-এ প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ সবকটা 1, আর প্রোফেজের মধ্যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, আর মিওসিস 2-তে আবার সেই প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2, টেলোফেজ 2, এই কটা তুই দেখতে পাবি। এবার তার মধ্যে এখানে জাস্ট তোকে মিওসিস 1-এ প্রথম মিওসিসের কথাটাই কিন্তু বলেছে। তাহলে তুই দেখ প্রথমে কি হবে, নাম্বার 2 যেটা হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিস মানে কি, সাইন্যাপসিস মানে হচ্ছে যেখানে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা আঠা তৈরি হয়, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই আঠাটাকে আমরা কি বলি, দ্যাট ইজ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, যেখানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পারফেক্টলি জয়েন্ট হয়ে যায়, তারা আর ছিটকে বেরিয়ে যেতে পারে না, তাদের মাঝখানে একটা গ্লু তৈরি হয়ে যায়। তাহলে 2 অপশন 2 হচ্ছে মানে সিকোয়েন্স নাম্বার 2 হচ্ছে এটা প্রথম। তাহলে 2কে আমরা ফার্স্টে রাখলাম, 2 এখানে কোথায় আছে, 2 3 জায়গায় আছে, মানে এটাকে আমাকে খাটতে হবে, এই প্রশ্নটা একটু টাইম খাবে, কিচ্ছু করার নেই। তাহলে 2 3 জায়গায় আছে, মানে 3 অপশনটাকে আমি এলিমিনেট করে দিলাম, 1 2 4 রাখবো। নেক্সট কোথায় যাওয়া যেতে পারে, তার পরেরটাতে তুই দেখ, তার পরেরটাতে হচ্ছে ক্রসিং ওভার, তার পরেরটাতেই আমরা দেখতে পাই কি যে ক্রসিং ওভার হচ্ছে এবং রিকম্বিনেশন নডিউল তৈরি হচ্ছে। তাহলে কি 1 2 1 কোথায় আছে, 2 1 দু জায়গায় আছে, মানে 4কে এলিমিনেট করে দিলাম, 4কে এলিমিনেট করে দিলাম। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে টার্মিনালাইজেশন অফ দ্য চাইজমাটা। চাইজমাটা যেটা ডায়াকাইনেসিসে হচ্ছে, টার্মিনালাইজেশন অফ দ্য চাইজমাটা, এবং যেটা ডায়াকাইনেসিস মানে লাস্ট ফেজ, যেখানে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, মানে দুটো ক্রোমোজোম সেপারেট হয়ে যাচ্ছে এবং এখানে অ্যাকচুয়ালি রিকম্বিনেশনটা হয়েছে, দুটো ক্রোমোজোমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল অলরেডি এক্সচেঞ্জ অ্যান্ড দে আর সেপারেট, কমপ্লিটলি দে আর সেপারেট। তাহলে এটা কি হবে, টার্মিনালাইজেশন অফ দ্য চাইজমাটা 1 2 3, তাহলে 2 1 3, দিস ইজ দ্য সিকোয়েন্স। অ্যান্ড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিওলাস, গলগি অ্যাপারেটাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটেই ভ্যানিশড হয়ে যায় একদম ডায়াকাইনেসিসে। তাহলে 4, লাস্ট হচ্ছে 4, তাহলে অপশন 2, অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এইভাবে তোকে কোশ্চেনটা একটু জাস্ট দেখ, একটু টাইম খেলো, কিচ্ছু করার নেই, এটা তোকে করতে হবে। আচ্ছা, মিওটিক ডিভিশন ইজ রিকোয়ার্ড 50, এটা একটা খুব দারুণ প্রশ্ন এবং এটা এরকম প্রশ্ন বহুদিন আসেনি, কিন্তু এবার আসতে পারে। ঠিক আছে, আগের প্রশ্নটাও ইম্পর্টেন্ট, আগের প্রশ্নটাও আসতে পারে, এরকম কোনো ব্যাপার না যে আগের প্রশ্নটা আসবে না। ঠিক আছে, এটাও আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি অ্যাকচুয়ালি দেখ, যখন একটা মেল গ্যামেটস তৈরি হয়, যখন একটা মেল গ্যামেট তৈরি হয় সেখানে 4টেই কিন্তু ফাংশনাল হয়, সেখানে 4টেই কিন্তু ফাংশনাল হয়, 4টেই ফাংশনাল মেল গ্যামেট। কিন্তু যখন ফিমেল গ্যামেটস তৈরি হয়, কিন্তু যখন ফিমেল গ্যামেট তৈরি হয় তার মধ্যে 3টে ডিজেনারেট করে, মানে প্ল্যান্টের ক্ষেত্রে বলছি কিন্তু, আর একটা হচ্ছে ফাংশনাল থাকে। তাহলে 50টা হুইট গ্রেনের জন্য আমার 50টাই ফিমেল গ্যামেট দরকার, আমার 50টাই এগের দরকার।
কিন্তু এখানে যেহেতু চারটেই ফাংশনাল, তার মানে 50 ডিভাইডেড বাই 4, এটা যদি করি অ্যাপ্রক্স মনে হয় 12.5 টাইপ এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, মানে 12.5 এরকম সামথিং আসবে, রাউন্ড ফিগারে আসবে না। তাহলে এটাকে যদি আমি পুরো 12.5টাকে যদি আমি 13 করে নিই, আর এটা হচ্ছে 50 আর এটা 13, মানে 63, তার মানে 63টা আমার মিওটিক ডিভিশনের প্রয়োজন, 63 মিওটিক ডিভিশনের প্রয়োজন। তোকে মাথায় রাখতে হবে যে চারটে, একটা থেকে আমরা চারটে পাই, তাহলে 50টা মিওটিক, 50টা হুইটগ্রেনের জন্য আমার কতগুলো ফাংশনাল মেল গ্যামেটস দরকার, ঠিক আছে, কতগুলো ফাংশনাল পোলেন দরকার। আর এটার জন্য যেহেতু 3টে ডিজেনারেট করেছে, একটাই ফাংশনাল হয়, তাহলে 50টার জন্য ফিমেল গ্যামেট 50টাই দরকার, তাহলে 50 আর হচ্ছে 12.5, তাহলে অ্যারাউন্ড হচ্ছে 62.5, বাট ইন দিস অপশনস দেয়ার ইজ নো ফিটেড উইথ 62.5। এখানে রয়েছে কতগুলো, এখানে রয়েছে অ্যাকচুয়ালি 63 রয়েছে, মানে রাউন্ড ফিগার করে দিয়েছে, কিছুই না, ঠিক আছে, তো এত ভাবার কিছু কারণ নেই, 63। তারপরেরটা কি, দ্য টোটাল ডিএনএ কন্টেন্ট অফ দ্য ইচ ডটার সেল ইজ রিডিউসড ডিউরিং মিওসিস বিকজ, এর কি হবে এটা, দ্য টোটাল কন্টেন্ট, এখানে দেখ অ্যাকচুয়ালি এটা অপশনসটা নেই, কোনো অসুবিধা নেই, এটা লাস্টে আমি তোদেরকে বলে দিচ্ছি, এটা অপশনটা নেই, এটা একটু হোল্ড অন করে যা, অপশনটা নেই। আচ্ছা এটা দেখে নে, পরের অ্যাসারশনটা দেখে নে, অ্যাসারশনে দেখ এখানে বলেছে কি, দ্য মিওসিস রিডিউসড, আচ্ছা আগের প্রশ্নটা আমি লাস্টে বলবো কিন্তু, হ্যাঁ, কারণ এখানে অপশনটা দেওয়া নেই, অপশনটা দেখে তোদেরকে বলতে হবে। তারপরেরটা কি রয়েছে দেখ, অ্যাসারশন একটা রিজন রয়েছে, অ্যাসারশনে কি বলেছে, মিওসিস রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার বাই হাফ অফ দ্য গ্যামেটস, খুব ভালো কথা। আর একটা কি বলেছে, মিওসিস ইজ কল্ড দ্য রিডাকশনাল ডিভিশন। অবভিয়াসলি এখানে দুটোই ট্রু অপশন, এবং এখানে তুই বুঝতেই পারছিস যে রিজন ইজ কারেক্টলি ফিটেড উইথ দ্য অ্যাসারশন। তার কারণটাকে মিওসিস রিডিউসড করে ক্রোমোজোম নাম্বার, মিওসিস আমরা কি দেখতে পাই যে 2n থেকে n হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, ডিপ্লয়েড থেকে এখানে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম তৈরি হচ্ছে, যেটা একটা গ্যামেট ক্যারি করে, যেখানে আমরা দেখতে পাই বাই দ্য হাফ ইন গ্যামেটস। এবং এটা কেন হচ্ছে, এটা রিডাকশন ডিভিশনের জন্যই হচ্ছে, কারণ মিওসিস ইজ কল্ড এজ রিডাকশনাল ডিভিশন, বোথ আর ট্রু অপশন, ঠিক আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এ, ঠিক আছে, অপশন 1। তারপরেরটা কি, ডিউরিং অ্যানাফেজ অফ দ্য মিওসিস দ্য নন হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, দেয়ার ইজ দ্য স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোমিয়ার ডিউরিং অ্যানাফেজ 1, মানে রিজনটার সাথে তুই একবার অ্যাসারশনটা ফিট কর। এখানে কি বলেছে দেখ, ডিউরিং অ্যানাফেজ অফ দ্য মিওসিস, ডিউরিং অ্যানাফেজ মানে অ্যানাফেজ 1, মানে অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 অফ মিওসিস, মানে মিওসিস 1 এর অ্যানাফেজ 1, যেখানে নন হোমোলোগাস, কি বলেছে এখানে, নন হোমোলোগাস, আরে ভাই হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়, নন হোমোলোগাস তুই দেখেছিস, নন হোমোলোগাস পেয়ারিং হয় না, দুটো হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে পাশাপাশি, তার মানে অ্যাবসলিউটলি ফলস। মানুষ এটা জাস্ট মানে চোখের থেকে বেরিয়ে চলে যাবে অপশনটা, তখন মানুষের মাথা খারাপ হয়ে যাবে, এটা কি বলছে নন হোমোলোগাস ক্রোমোজোম, না এটা হোমোলোগাস হবে, তার মানে দিস ইজ অ্যাবসলিউটলি ফলস স্টেটমেন্ট। তারপরেরটা কি, রিজনে কি বলেছে, প্রথমত ফলস স্টেটমেন্ট বেরিয়ে গেছে, মানে দেখ তোকে একটা জিনিস বলে রাখছে, এটা খুব সুন্দর একটা ট্রিক, যখনই তুই দেখতে পাবি যে অ্যাসারশন হচ্ছে ফলস, তার মানে মোস্ট অফ দ্য টাইম তুই যে অপশন পাবি দেখতে যে অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস, বা অ্যাসারশন ফলস রিজন আর ট্রু, যদি এরকম পাবি তাহলে ওই দুটোকে রাখবি, বাকি দুটোকে এলিমিনেট করে দিবি চোখ বন্ধ করে, ওই দুটো হবেই না। কারণ যেখানে তুই দেখবি এরকম লেখা আছে যে অ্যাসারশন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দিস অ্যাসারশন, এরকম লেখা থাকবে, ওইগুলো হবেই না, কারণ এখানে অ্যাসারশনটাই ভুল, অ্যাসারশনটাই এখানে ভুল, তাহলে কারেক্ট এক্সপ্লেনেশন হয় কি করে, অ্যাসারশন ফলস স্টেটমেন্ট, তাহলে এরকম যেগুলো এই যে কারেক্ট এক্সপ্লেনেশন এগুলো তেমন হচ্ছে না, এগুলো হবে না। তারপরেরটা কি, দেয়ার ইজ দ্য স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার ডিউরিং অ্যানাফেজ 1, স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার অ্যানাফেজ 1, ইজ দিস পসিবল? কারণ এখানে আমি কি বলেছি, অ্যানাফেজ 1 এর সেট সেপারেশন হচ্ছে, দুটো সেট সেপারেশন হচ্ছে, যেটা অ্যানাফেজ 1 এ হয়, যেটা মিওসিস 1 এ হয়, মাথায় রাখ, এগুলো মাথার মধ্যে হিট করা। আর একটা কি, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 তে যেটা দেখতে পাবো, এইবার অ্যানাফেজ 2 তে গিয়ে আর্ম সেপারেশন হবে, মাঝখান থেকে সেন্ট্রোমিয়ার ধরে ধরে সেপারেশন হবে, সেন্ট্রোমিয়ার ধরে ধরে সেপারেশন হবে এবং আর্ম সেপারেশন হবে। এইটা হচ্ছে 1 2 3 4 মানে 4টে গ্যামেট তৈরি হলো, 4টে গ্যামেট কি করে তৈরি হলো, মাঝখান থেকে সেপারেশন হয়ে গেল সেন্ট্রোমিয়ার, মাঝখান থেকে আর্ম সেপারেশন হয়ে গেল, তাহলে এটাও ফলস, তাহলে এটাও ফলস, তাহলে কি হবে, এটা অ্যাসারশনও ফলস আর রিজনও ফলস, অপশন 4। তারপরেরটা কি, তারপরে এটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, এই যে ডি, যেখানে বলেছে ডিটা আবার তোকে এখানে মেনশন করে দিয়েছে ডি, এই ডিটা কি অ্যাকচুয়ালি এখানে বলেছে দেখ, দ্য গিভেন ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ইজ ব্রেকআপ ফেজ অফ দ্য সেল সাইকেল, সেল সাইকেলে কোন জায়গাটাতে ব্রেকআপ হচ্ছে, মানে একটা কন্টিনিউয়াস সেল সাইকেল চলছে, চলতে চলতে কি কোথায় মানে
থামছে বা নতুন একটা ফেজ তৈরি হচ্ছে, সেই জায়গাটা অলরেডি ওরা মার্ক করেই দিয়েছে, তোকে কোশ্চেনটা আরও ইজি করে দিয়েছে। মানে এটা কি হবে, ডি হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে G1 এ কন্টিনিউয়াস চলছে, চলতে চলতে গিয়ে ব্রেক হলো, মানে একটা নতুন ফেজ তৈরি হলো, মানে নতুন ফেজে একটা সেল ঢুকলো, অ্যাকচুয়ালি তৈরি না, মানে ঢুকলো, এন্টার করলো, দ্যাট ইজ দ্য এস ফেজ। এস ফেজটাকে এখানে ডিনোট করে দিয়েছে ডি। তাহলে এটা কি হবে, ডি হচ্ছে সিনথেটিক ফেজ। সিনথেসিস ফেজ দিলে বেটার হতো, বাট দ্য ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি, এটা দিয়েছে সিনথেসিস ফেজ হওয়া উচিত বা সিনথেটিক ফেজ দিয়েছে। আচ্ছা, দ্য কারেক্ট সিকোয়েন্স, এটা এসছে, এটা আগের বছর, এটা আগের বার এসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুব দেখে সহজ মনে হবে, এটা লোকে গিয়ে পারে না, ভুলভাল করে দিয়ে আসে। তাহলে প্রথম G1 ফেজ, তারপর এস ফেজ, তারপর G2 ফেজ, তারপর এম ফেজ, ঠিক আছে? তাহলে অপশন 1 দ্যাট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য সেল সাইকেল। তারপরেরটা কি বলেছে দেখ, এটা খুব ট্রিকি একটা কোশ্চেন, যে কোন ফেজে গিয়ে আমরা একটা চেঞ্জ দেখতে পাই ক্রোম্যাটিড নাম্বারে। ক্রোম্যাটিড নাম্বারে আমরা চেঞ্জ দেখতে পাই, সব সময় মাথায় রাখবি এটা অ্যানাফেজে হয়। দেখ এটা একটা, ওই জন্য আমি ওই কনসেপ্টটা বললাম, ওই কনসেপ্টটাও পড়িয়ে দিলাম। এটা একটা ক্রোমোজোম, যদি এবার তোকে বলি যে এটা একটা পোলে চলে গেছে, এটা একটা পোলে চলে গেছে, দেখ ক্রোমোজোম নাম্বার উইল বি চেঞ্জড, একটা দুটো, এইটা অ্যানাফেজে হয়। এইটা একটা অ্যানাফেজে যখন 46 নাম্বার অফ ক্রোমোজোমকে আমরা সেপারেট হতে দেখি, তখন এই দিকে চলে যায় 46 নাম্বার অফ ক্রোমোজোম, 46 নাম্বার অফ ক্রোম্যাটিড, আর এই পোলে চলে যায় 46 নাম্বার অফ ক্রোমোজোম, 46 নাম্বার অফ ক্রোম্যাটিড। মানে এই অ্যানাফেজ ইজ দ্য ফেজ যেখানে আমরা টোটাল কতগুলো ক্রোমোজোম দেখি, টোটাল 92 ক্রোমোজোম দেখি, 92 ক্রোম্যাটিড দেখি, ঠিক আছে? 92 ক্রোমোজোম, 92 ক্রোম্যাটিড। তাহলে দিস ইজ দ্য, মানে অ্যাকচুয়ালি অ্যানাফেজ হচ্ছে একটা গেম চেঞ্জিং একটা ফেজ, যেখানে আমরা ক্রোমোজোম নাম্বারকে দেখি যে পুরো চেঞ্জ হয়ে গেছে, 46 নাম্বার না 92 ক্রোমোজোম হয়ে গেছে। তাহলে অপশান হচ্ছে 92, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাই ক্রোমোজোম, যে হাউ মেনি ক্রোমোজোম হচ্ছে ডাজ ইট কন্টেইন, ওকে, যেটা 92। তারপরেরটা কি হবে দেখ, তারপরেরটা দুটো স্টেটমেন্ট দিয়েছে, ইন দ্য মাইটোসিস ক্রোমোজোমাল নাম্বার ইন দ্য প্রোজেনি অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্ট ইজ রিমেইন সেম, আর মাইটোসিস ইজ টেক্স প্লেস ইন দ্য গ্যামেটস। মাইটোসিস কি গ্যামেটসে হয়? মিওসিস গ্যামেটসে হয়। তাহলে এখানে কি বলেছে স্টেটমেন্টে দেখ, যে বোথ স্টেটমেন্ট মাইটোসিস টেক্স প্লেস ইন দ্য গ্যামেটস। হ্যাঁ, এইবার দেখ এখানে একটা কথা বলেছে মাইটোসিস টেক্স প্লেস, এটা আলাদা করে কিন্তু অ্যাকচুয়ালি গ্যামেটস যেটা, সেখানে মাইটোসিস বলেছে ডিউরিং দ্য, আমি নিজে পড়তে ভুল করেছি, ডিউরিং দ্য ফরমেশন অফ গ্যামেটস বলেনি, কিন্তু গ্যামেটে বলেছে, গ্যামেটে বলেছে, মানে অলরেডি গ্যামেটস আর ফর্মড বাই দ্য মিওসিস, তাহলে গ্যামেটে বলেছে। তাহলে এটা কি হবে, তাহলে এই অপশানটাও কারেক্ট হয়। প্রথমেরটা তো কারেক্ট, সেটা তো বোঝাই যাচ্ছে ভাই, যে এখানে মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম নাম্বার অফ দ্য প্রোজেনি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যারেন্টে 2n যদি থাকে, তাহলে ওখান থেকে যে সেলটা তৈরি হচ্ছে 2nই হবে, কিছু রিডাকশন ডিভিশন হবে না। তাহলে মাইটোসিসে কনসিস্টেন্স বজায় থাকে, ক্রোমোজোম নাম্বার, ক্রোম্যাটিড নাম্বার, এভরিথিং ইটস নট উইল বি চেঞ্জড, ওকে। তাহলে যেটা নাম্বার 2 স্টেটমেন্টে কি বলেছে, মাইটোসিস ওখান ইন দ্য গ্যামেটস, তার মানে এটাও ট্রু, এটাও ট্রু। ডিউরিং, এটাও আমি ফলস লিখলাম, এটা ট্রু। তাহলে দুটোই হচ্ছে, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। তারপরেরটা কি বলেছে, ইফ দ্য সেল ইজ দ্য 2n অ্যান্ড 2c, যেটা G1, তাহলে এস ফেজে গিয়ে কি হবে, কিচ্ছু হবে না। এখানে এস ফেজে গিয়ে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই কন্টেন্টটা, ডিএনএ কন্টেন্টটা চেঞ্জ হবে, বাট প্লয়েডি উইল নট চেঞ্জড। প্লয়েডি কোনোদিনও চেঞ্জড হয় না, প্লয়েডি এক থাকবে। কিন্তু যেহেতু সিস্টার ক্রোম্যাটিড তৈরি হচ্ছে, যেহেতু একটা সিস্টার, এই একটা সিস্টার ক্রোম্যাটিড, এই একটা সিস্টার ক্রোম্যাটিড তৈরি হলো, তার জন্য 1 2 3 4, এই যে 4C 4C হয়ে গেল। কিন্তু এটা একটা হ্যাপ্লয়েড N, এটা একটা হ্যাপ্লয়েড N, তার জন্য এটা 2N বলছি। তার মানে এটা কি হবে, 2N 4C। 2N 4C কোথায় রয়েছে, 2N 4C 3 নম্বর অপশানে রয়েছে। তারপরেরটা কি, ইন দ্য 24 আওয়ার্স অ্যাভারেজ ডিউরেশন অফ দ্য সেল সাইকেল অফ হিউম্যান, সেল ডিভিশন প্রপারলি কখন হয়? অ্যাকচুয়ালি সেল ডিভিশন দেখ, যখন এটা আমি ফার্স্টে এটা আমার করে দেওয়া উচিত ছিল, আমি ওখানেও করে দিতে পারি, অসুবিধা নেই। G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, এম ফেজ, এই যে একটা ইন্টারফেজ দশা চলছে, মানে এই G1 S G2, এই পুরো জিনিসটা যেটা 23 আওয়ার্সে হয়, এবং মাইটোসিস এটা খুব একদম সেন্সিটিভ একটা জিনিস, মাইটোসিস যেটা 1 ঘন্টা হয়। মানে 24 ঘন্টা যদি আমরা সেল সাইকেলকে দেখি, তাহলে ইন্টারফেজ হচ্ছে 23 আর মাইটোসিস 1 ঘন্টা, ঠিক আছে? মাইটোসিস হচ্ছে 1 ঘন্টা। তাহলে অপশন কি, অপশান এখানে 1, অ্যাবাউট 1, যেখানে সেল ডিভিশন আমরা জানি যে দিস ইজ দ্য সেল ডিভিশন, দিস ইজ দ্য সেল ডিভিশন ফেজ। তাহলে এটা হচ্ছে 1 ঘন্টার,
বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট দ্য সেল সাইকেল। আমরা সেল সাইকেল ইন ডিটেল পড়লাম। সেল সাইকেল মানে তুই দেখ আমি কতক্ষণ সময় নিয়েছি, কিন্তু পুরো সেল সাইকেল রিভিশন করেছি, উইথ আমি কোশ্চেন সলভ করেছি, এমনই কোশ্চেন সলভ করেছি আবার রিভিশন হয়ে গেছে। তাই জন্য আমি তোদেরকে একটা জিনিসই বলবো, এই সিরিজটাকে ফলো কর এবং নিজেকে তৈরি কর, রিভিশন কর। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস এটা পসিবল দু মাসের মধ্যে গেম চেঞ্জ করা, আমি বলবো পসিবল। আমাদের সাথে একটু থাক, আমাদের সাথে পর, প্রিপারেশন নিয়ে আমাদেরকে ইউজ কর, ঠিক আছে? স্মার্টলি স্মার্ট ওয়ার্ক কর। আগের দিন আমি বলেছি হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো যারা ক্র্যাশ কোর্সে জয়েন হতে চাস এই নাম্বারে তোরা ফোন করে নিবি, ঠিক আছে? আমি মনে করি এই চান্সটা মিস করিস না। 9300054553 এই নাম্বারে তোরা কল করে সমস্ত ডিটেলস পেয়ে যাবি আর ক্র্যাশ কোর্সে জয়েন হয়ে যাস। আর যারা পুরনো স্টুডেন্ট আছে তারা তো জয়েন এমনি হয়ে যাবে, তাদের নিয়ে কোনো চাপ নেই। এটার সাথে সাথে যেটা আমি আবারও বলছি, আমরা অফলাইনেও পড়াবো এবার, যেটা একটা গেম চেঞ্জিং মুভমেন্ট হবে। প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ধরে পড়াবো, সামনে থেকে দাঁড়িয়ে পড়াবো, ডাউট ক্লিয়ার করবো, ইন্টারাকশনস হবে। এবং যেটা লাস্ট আমি বলেছিলাম যে আজকের রিয়েলিটি চেক করানো যাবে, সেটা হলো যে আমাদের এক্স্যাক্টলি এই 2 মাসের কি আমরা 2 মাসে কিভাবে একটা আমরা যে কোনো স্ট্র্যাটেজি একটা মেনটেন করতে পারি, যেটা আমাদের কাছে একটা এফেক্টিভ কিছু একটা দেবে। দেখ খুব সহজ একটা জিনিস বলবো, খুব একটা বেশি তোকে চাপের জিনিস বলবো না। তুই কি করবি, তুই এনসিইআরটি রিড করবি। এনসিইআরটি রিড করার পরে তুই ক্লাস নোট যেটা বানিয়েছিস সারা বছর সেটা তুই পড়লি। তারপরে তুই কি করবি, তারপরে তুই এমসিকিউ সলভ করলি, তারপরে তুই চ্যাপ্টারটাকে আরেকবার রিভিশন করলি। তাহলে আমি এটা কি করলাম, এটা আমি একটা সাইকেল করলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এনসিইআরটি ক্লাস নোটস এমসিকিউ রিভিশন, এনসিইআরটি ক্লাস নোট এমসিকিউ রিভিশন, এনসিইআরটি ক্লাস নোট এমসিকিউ রিভিশন, এইটা হচ্ছে 2 মাস। এটা হচ্ছে তো 2 মাসের কাজ। তুই ঘুম থেকে উঠবি, একটা একটা করে বসবি করতে, এই সেল সাইকেলের মতো এই সাইকেলটাকে কন্টিনিউ করবি, এই সেল সাইকেলের মতো এই সাইকেলটাকে কন্টিনিউ করবি। যদি সমস্ত জায়গায় একটা করে চেক পয়েন্ট বসিয়ে রাখবি, সব জায়গায় একটা করে যেন চেক পয়েন্ট থাকে, যে তুই একবার চেক করে নিবি যে আমি এনসিইআরটি পড়ছি তো, শুধু ক্লাস নোট পড়ে আমি মানে হয়ে যাচ্ছে না তো, বা আমি শুধু এমসিকিউ করছি কোনো রিভিশন করছি না, তাহলে আমার এমসিকিউতে সিলি মিস্টেক হবে, তাহলে এই জায়গাটাতে একটা চেক পয়েন্ট দরকার। আবার শুধু রিভিশন করছি এমসিকিউ করছি না, এখানে একটা চেক পয়েন্ট দরকার। তাহলে প্রতিটা জায়গায় একটা করে চেক পয়েন্ট দরকার। তাহলে নিজেকে চেক করবি এবং প্রত্যেকটা পরপর ফেজ বারবার রাউন্ড আপ করে করে নিজেকে স্ট্রং কর। তো আজকের মতো এটাই বলবো। এবং যারা এটা স্ট্র্যাটেজিটা ফলো করবি, তুই দেখতেই পাবি 2 মাস পরে তোর কি রেজাল্ট হয়। তো 2 মাস পরে কি রেজাল্ট হয়। চল আজকের মতো থ্যাংক ইউ। আমরা নেক্সট চ্যাপ্টার সেল বায়োলজির একটা নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। সো দ্যাটস ইট, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।